5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প থাকবে বললেন তথ্য উপদেষ্টা। নির্বাচিত সরকার না থাকায় দেশে অরাজকতা হচ্ছে অভিযোগ বিএনপির। ফ্যাসিবাদের উত্থান রোধে ঐক্য ধরে রাখার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণকাল। জুলাই হত্যায় জড়িতদের কোনো ছাড় নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমইএর। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বললেন বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। 2024-এর 31 ডিসেম্বর ঘোষণাপত্র দেওয়ার পরিকল্পনা নেয় অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সব পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের খসড়া বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠায় সরকার। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঘোষণাপত্রের খসড়ায় 26 দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়। পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। শনিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত। 5 আগস্ট অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে, যা জনগণের উপস্থিতিতেই ঘোষণা করা হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজা আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, এই ঘোষণাপত্র হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প। তবে বছর পার হলেও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। গত বছরে ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণে শনিবার জুলাই পুনর্জাগরণ শোভাযাত্রার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে এই র্যালি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ফেস্টনে শোভা পায় অভ্যুত্থানের নানা স্মারক। জুলাই আপরাইজিংকে ওন করা, আমরা ওন করি। ইয়ং ছেলেরা দেশকে স্বাধীন করলো নতুনভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো। এই জিনিসটা একটু মানুষকে জানান দেওয়া, জাগরণ যাতে আমাদের সবার মাঝে থাকে, বিরাজ করে, এবং সেই অনুযায়ী আমরা যাতে আগামী দিনের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। র্যালি শেষে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন আয়োজন আন্দোলনের প্রাণ সঞ্চার করে। সব দিক বিবেচনায় এই শহীদ মিনার আমাদের জন্য প্রতিরোধের এবং আমাদের জন্য বিজয়ের একটা অনুষঙ্গ। অন্তর্বর্তী সরকারের গত 1 বছরে বিভিন্ন হিসাব নিকাশ মেলাতে গিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে লড়াই, সেটা 1 বছরে হয়তো সম্ভব হয়নি, তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা 1 বছরে আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়নি। সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। সেটা আমি মনে করি যে সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে
এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে। এই সময় বাংলাদেশকে নতুন করে গড়ার প্রত্যয় জানান তথ্য উপদেষ্টা। নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। হয়তো ফেসিবাদী ব্যবস্থা নির্বাচিত সরকার না থাকায় দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, অনৈক্যের ফলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে দেশ নানাভাবে হুমকিতে পড়বে বলেও জানান তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবারের সম্মাননায় আলোচনা সভার আয়োজন করে আইইবি ঢাকা কেন্দ্র। সভায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেছিল তার কোনো কিছু জানতে পারল। জুলাই আন্দোলন একদিনে তৈরি হয়নি জানিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, একটি গোষ্ঠী এককভাবে তার কৃতিত্ব নিতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পেছানো যাবে না বলে হুঁশিয়ারি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা শুধু এইটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিগত 16টি বছর সব সময় জনগণের পাশে ছিল। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই জুলাই বিপ্লব হয়েছে। তবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো গণবিরোধী সিদ্ধান্ত জনগণ মানবে না। ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে, এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। 1-1.5 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার পতন হয় নাই, 16 বছরের নিরন্তর সংগ্রামের ফলে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই নতুন নতুন তথ্য সামনে আনছে। বাংলাদেশে আমরা যত তাড়াতাড়ি বিপ্লবোত্তর সময়ে গণতন্ত্রে ফিরে যেতে পারি, তত বেশি আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারবো। অন্যদিকে রাজধানীতে এক সেমিনারে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যাতে আবার ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যে পদ্ধতিটা আমরা চালিয়ে এসেছি বা চলে এসেছে, হঠাৎ করে এর যদি কোনো ব্যত্যয় হয়, কোনো ব্যতিক্রম হয়, তাহলে একটা তালগোল পাকবার যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণ বিভ্রান্ত হবে বলেও মন্তব্য করেন রিজভী। আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশি বাধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশে চলাকালে উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়। ঠিক এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, আপনি তো কাকরাইল আছেন, সেখানে জাতীয় পার্টির একটি সমাবেশ হচ্ছিল, সেখানে পুলিশি বাধা এসে পড়ে, বাধার মুখে পড়ে জাতীয় পার্টির কর্মীরা। আপনি এখন কাকরাইলে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। যেমনটি বলছিলেন সোনিয়া, যে আসলে কাকরাইলে কিন্তু আমার ঠিক পিছনে কিন্তু জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে, এই অফিসে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আসলে যে পুলিশি বাধার মুখে কিন্তু আসলে পার্টির নেতাকর্মীরা পড়েছিলেন। কারণ হিসেবে দেখানো হয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে আসলে লোক সমাগম করে একটা মিছিলের চেষ্টা করেছিল বলেও কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে যে আসলে তারা এখান থেকে একটি মিছিল নিয়ে আসলে প্রধান উপদেষ্টা বাসভবন যাওয়ার মতো একটি অভিযোগ আসলে বিভিন্ন সূত্র থেকে আমরা পেয়েছি। এবং যদি আপনাদের একটু বলার চেষ্টা করি যে আসলে নেতাকর্মীরা কিন্তু অভিযোগ করছেন যে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান অর্থাৎ জিএম কাদের সহ বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে যে মব ভায়োলেন্স সহ যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রত্যাহার করার কথাও কিন্তু আসলে বলেছেন। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি যে পার্টি অফিসের সামনে কিন্তু আসলে তাদের নেতাকর্মীরা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সাদা পোশাকে রয়েছেন এবং পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু লোকজন রয়েছেন বলেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে পুলিশি টহল কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং
কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে টহল দিয়ে যাচ্ছেন তারা, এবং রাজধানী সহ বিভিন্ন প্রান্ত থেকে আসলে দলটির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকলে পুলিশ তখন কিন্তু আসলে বাধা দেয়, এবং তখনই কিন্তু আসলে এক পর্যায়ে বাকবিতণ্ডা হয় তাদের সাথে, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে পুলিশ তাদেরকে ফোর্স করে যেন আসলে তারা তাদের যে রাস্তা অবরোধ করে যে মিছিলটি করার চেষ্টা করছিল সেটি যেন আসলে না করে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দলের মহাসচিবও কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আসলে এই কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা যেন তাদের দলের নেতাকর্মীরা না করেন সেদিকে লক্ষ্য রাখতে। তো আসলে এই মুহূর্তে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে এখন বিজয়নগর যেই পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে কিন্তু আসলে উত্তেজনাকর পরিস্থিতি তেমন বিরাজ না করলেও কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে বলেও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে আমার কাছে পার্টি অফিসের সামনে থেকে সর্বশেষ। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞ মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ আগামীকাল। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এটি সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে ডিসেম্বরের মধ্যে আসতে পারে কয়েকটি রায়। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। যুদ্ধাপরাধীদের মামলার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানেই জুলাই আগস্ট আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের মামলায় শুরু হয়েছে তার বিচার। এই মামলায় সোমবার হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এটি জুলাই আগস্টের প্রথম মামলা যার আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হচ্ছে রবিবার। প্রসিকিউটর বা ওনার অথরাইজড কোন প্রসিকিউটর কেসটাকে ওপেন করবেন, মানে কি হবে প্রসিকিউশন কেসটা, এটা উনি বর্ণনা করবেন কোর্টের সামনে, আসামিরা শুনবেন, কোর্টে শুনবেন। এটা 3 তারিখে। এরপরে 4 তারিখে সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আসামি পক্ষকে আমরা একটা সাক্ষীর তালিকা দিয়েছি এবং ওই সাক্ষীরা ইনভেস্টিগেশন অফিসারের কাছে কি জবানবন্দি দিয়েছে সেটাও দেওয়া আছে। মানে হলো সাক্ষী তার জবানবন্দি প্রদান করবে, ডিফেন্স এই সাক্ষীকে ক্রস এক্সামিন করবে। ডিফেন্স কাউন্সিল যদি সাক্ষীর স্টেটমেন্ট দেখে মনে করে যেটা সময় লাগবে, ট্রাইব্যুনালের কাছে ওনারা সময় চাইতে পারবে। এটা ট্রাইব্যুনাল উইল ডিসাইড যে এই সময়টা মঞ্জুর করবেন কি করবেন। সাক্ষ্য গ্রহণ কিভাবে চলবে এবং কতজন সাক্ষী দেবেন সে বিষয়ে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালে ট্রায়াল শুরু হলে কোনো অ্যাডজর্নমেন্ট হবে না, এটা একদম স্পেসিফিক আইনেই বলে দেওয়া আছে। অ্যাডজর্নমেন্ট যদি দিতে হয় ট্রাইব্যুনালের অর্ডার করে রিজন দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এই জন্য অ্যাডজর্নমেন্ট দেওয়া। অতএব আইনের স্পিরিটটা হলো যে সাক্ষী শুরু হলে একটা না চলে, ইনক্লুডিং ইনভেস্টিগেশন অফিসার, ইনক্লুডিং সিজার লিস্ট উইটনেসেস, সব মিলিয়ে 21 জন। আমরা আশা করছি 25 থেকে 30 জন সাক্ষীর মধ্যে। এদিকে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি মামলার রায় চলে আসবে বলে আশা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন করে তিনি কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা 114 জন জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবার চাইলে ডিএনএ টেস্ট করে দেহাবশেষ হস্তান্তর করা হবে বলে জানান উপদেষ্টা। এসইউ সেলিমের প্রতিবেদন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানার সেবা কার্যক্রম পরিদর্শনের ধারাবাহিকতায় শনিবার সকালে মোহাম্মদপুর থানায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় থানার সার্বিক সেবা কার্যক্রম ও বন্দিশালা ঘুরে দেখেন তিনি। পরে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 5 আগস্ট ঘিরে দেশের নিরাপত্তা হুমকি না থাকলেও নিষিদ্ধ সংগঠনের নাশকতা পরিকল্পনা রুখতে কঠোর অবস্থান রয়েছে পুলিশ। কোনো ধরনের শঙ্কা নাই, আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ 114 জনের কবর জিয়ারত করতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পরিবার চাইলে তাদের লাশ উত্তোলন করে ডিএনএ টেস্ট করে হস্তান্তর করার কথা। এখানে প্রায় 114 জনের গণকবর রয়ে গেছে। যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসতে। এ সময় শহীদদের কবর পাকাকরণে নিম্নমানের ইট ও বালু ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র শুল্ক হার কমালেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন মাহমুদ হাসান খান। রেজা খানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ নিয়ে টালমাটাল বিশ্ব বাণিজ্য। বাংলাদেশি পণ্যে বাড়তি 37% রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপের পর গভীর উদ্বেগ দেখা দেয় তৈরি পোশাক শিল্পে। এ নিয়ে নানা দেন দরবারের পর বাংলাদেশি পণ্যে 17% কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এতে স্বস্তি আসে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। 35 এবং আগে যেটা ছিল 16% সেটা হলে 51% হতো। এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের বায়ারদের মধ্যে ডিফারেন্ট প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছিল। অনেক বায়ার কিন্তু অর্ডার হোল্ড রাখছিল, অনেকে অর্ডার করতেছিল, বাট দে আর আনএবল টু ডিসাইড। তো কম্পিটিটিভনেসটা আমাদের থাকবে, কিন্তু কথা আছে এখানে আমাদের যে নেগোসিয়েশনটা গভর্নমেন্ট করেছে সেখানে আর কি কমিটমেন্ট আছে সেগুলো যদি ঠিকঠাক মতো পালিত হয় তাহলে আমাদের এই যে এই ট্যারিফটা যদি 20% থাকে তাহলে আমরা কিন্তু ডেফিনেটলি বেনিফিটেড হব। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সংকট আপাতত সামাল দেয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদী এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। 20% বেশি মার্কিন কাঁচামালে পোশাক তৈরি হলে এই অংশে বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। তবে চূড়ান্তভাবে শুল্কের প্রভাব ভোক্তার কাঁধে বর্তাবে। এতে ক্রেতার চাহিদা কমে ক্রয়াদেশ হ্রাস পেতে পারে বলে আশঙ্কা জানান তিনি। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি আসবে, সেখানে সব বিষয় জানানো হবে। উপদেষ্টা বলেন, অনেকে বলছেন গোপন চুক্তি, আসলে একটি চুক্তিতে কিছু বিষয় আন্তর্জাতিক বিধি অনুযায়ী গোপন থাকে, সেটা উভয় দেশের জন্যই প্রযোজ্য। চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই। আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান। 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন। ফায়ার সার্ভিস বলছে 3 বছর আগে ভবনটিকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, এমনকি মার্কেটের ভেতরে নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থাও। এতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আরও জানাচ্ছে উষা ফেরদৌস। শনিবার সকাল 9:30টার দিকে আগুন লাগে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে। আগুনের সূত্রপাত হয় ভবনের 5ম তলার একটি গোডাউন থেকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে থাকা দোকানীদের মাঝে। আগুন লাগার পরে যে অগ্নি যে নিবারণ করার যে সুব্যবস্থা, ওই ব্যবস্থাপনাটা আসলে ঠিক মতো নাই মার্কেটটাতে। মার্কেটটা একটু আগে থাকতেই ঝুঁকিপূর্ণ, কারেন্টের যে বিদ্যুতের যে ব্যবস্থাটা এটাও ঝুঁকিপূর্ণ। দেখবেন মার্কেটের বাইরে কিভাবে তার ঝুলতেছে এবং ভিতরে যে বারান্দা যে আছে সেখানেও তারগুলো ঝুলতেছে, যে যেভাবে পারছে কারেন্টের তারগুলো টানছে এভাবে। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এতে হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ী হিসাবে আমরা এমনি ক্ষতিগ্রস্ত, অনেক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান খুলতে পারি না। আবার কবে দোকান খোলা হয় এটা আমরা বলতে পারি না, যে কবে ওনারা এটা কমিটি থেকে এটা করে। কিন্তু ইলেকট্রিক মার্কেট হিসাবে আপনার উপরে 5 তলায় এখানে আপনার মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, শর্ট সার্কিটও হতে পারে, আবার এখানে তাতালে কাজ হয় যেটা এখানে ফিটিং হয়, ওইটার কারণে আবার এটা হতে পারে। ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানে তো পুরানো তো মাল থাকে, অনেক ক্ষয়ক্ষতি তো হবেই।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানান 3 বছর আগে সুন্দরবন স্কয়ার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। ভবনটিতে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনি। এরই মধ্যে 53 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও খাদ্যের অভাবে প্রাণ গেছে আরও 2 শিশুর। এদিকে গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স, স্পেন সহ আরও 6 দেশ। তবে জাতিসংঘ বলছে যে ত্রাণ পাঠানো হয়েছে তা অনাহার মোকাবেলায় যথেষ্ট নয়। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের রুশ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা জানান। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। এর একদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেভ ট্রাম্পকে হুমকি দিয়ে বলেন রাশিয়ার অন্তত বিপজ্জনক ও শক্তিশালী। এ বক্তব্যের জেরে চোটে বসেন ট্রাম্প। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প থাকবে বললেন তথ্য উপদেষ্টা। নির্বাচিত সরকার না থাকায় দেশে অরাজকতা হচ্ছে, অভিযোগ বিএনপির। ফ্যাসিবাদের উত্থান রোধে ঐক্য ধরে রাখার আহ্বান। হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণকাল। জুলাই হত্যায় জড়িতদের কোনো ছাড় নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমই এর। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বললেন বাণিজ্য উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।